হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা অন্যদিন যেই টপিক নিয়ে আলোচনা করি, কখনো বলি ক্লাস 12-এর ভিডিও, ক্লাস 11-এর ভিডিও, কখনো বলি 10-এর ভিডিও, বিভিন্ন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে অহরহ আমি আসতে থাকি। তবে আজকের টপিকটা একটু হাটকে, একটু আলাদা, কিন্তু এই টপিকটার কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। বায়োলজি বিয়ন্ড সিলেবাস, এই যে সেশনটা তোমাদের জন্য শুরু করেছিলাম তারই অন্য একটা টপিক, সেই বিষয় নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমাদের টপিকের ট্যাগলাইন তোমরা হয়তো দেখেই গেছো যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ সেটা কেন হয়, তৃতীয় লিঙ্গ কেন হয়, বা হোমোসেক্সুয়ালিটি বা তৃতীয় লিঙ্গতা সেটা কি, সে বিষয়টা জানার জন্যই আজকে আমাদের এই সেশন। আজকের সেশনে আমরা যে শুধু তৃতীয় লিঙ্গ কি সেই বিষয়ে জানবো তাই না, ইভেন এই লিঙ্গের সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি তথ্য জানবো, সাইন্টিফিক্যালি ডিসকাস করব কেন তৃতীয় লিঙ্গের জীব উদ্ভব হয়, কেনই বা মানুষ সে তৃতীয় লিঙ্গধারী হয়, সে পুরুষ বা স্ত্রী থেকে একটু আলাদাভাবে নিজেদেরকে চিনতে চায়, জানতে চায়, সমাজের কাছে তুলে ধরতে চায়। ঠিক আছে, চলো তাহলে আজকের টপিকে আমরা ঢুকে পড়ি। সবার প্রথমেই বোর্ডে আমি লিখে দিয়েছি খুব সুন্দর করে হোমোসেক্সুয়ালিটি। কথাটা শুনলেই সবার মনে হয় জানি বাবা স্যার আবার কি বলছে, গে, ট্রান্সজেন্ডার। এটা ন্যাচারাল বস, এটা আমি ক্লাসের শুরুতেই কি বললাম, এটা ন্যাচারাল। তো এই ব্যাপারটা নিয়ে কোনো নাক ছিটকানোরও কোনো ব্যাপার নেই, এবং যে মনে করছে যে এরা কি আবার মানুষ নাকি, বা এদের কি সত্যি এরা তো সোসাইটির সবার থেকে আলাদা, এই রকম কিন্তু কিছু ভাবার কোনো কারণ নেই। বিকজ এরা সবাই আমাদেরই সোসাইটির পার্ট, এবং এরা সবাই, যেমন পৃথিবীতে সব মানুষ ফর্সা হয় না, সব মানুষ সুন্দর দেখতে হয় না, কারোর মুখের আকৃতি একরকম, কারোর হাইট একরকম। যেমন তোমাদের সোমনাথ স্যার হাইটে অনেকটাই লম্বা, আমি হাইটে একটু খাটো, পাশাপাশি দাঁড়ালে আমাকে ওর ছোট ভাই বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওর থেকে বয়সে একটু বড়। যাই হোক, তো এই রকমই ব্যাপার যে এইরকমভাবে প্রকৃতি দিয়েছে। এবার আমি কি করতে পারি, আমি কি হঠাৎ করে কি চিৎকার চেঁচামেচি করবো, আমি কেন নাটা, আমি কেন নাটা, হ্যাঁ না তা না, আমি কি বলবো? বলার তো আমার কোনো জায়গা নেই না। ইভেন কেউ যদি বলে তুমি নাটা, তুমি নাটা, তাহলে কি হবে, আমার খারাপ লাগবে, খুব বেশি হলে আমি রেগে যাব তার ওপর। এটাও কিন্তু ঠিক একই রকম একটা ব্যাপার। ঠিক আছে, এটাও কিন্তু একটা একই রকম ব্যাপার। হোমোসেক্সুয়ালিটির প্রশ্ন তুললেই সবার প্রথমে যেটা আসে আমাদের সামনে সেটা হচ্ছে LGBTQ। এই প্রতিটা লেটার তা কিন্তু আলাদা আলাদাভাবে এক একটা অর্থ বহন করে। এল ফর কি, এল ফর হচ্ছে লেসবিয়ান। এল ফর কি, এল ফর দাঁড়ায় লেসবিয়ান। মানে কি বোঝায় স্যার, মানে বোঝায় এরা এমন কিছু নারী যারা পুরুষের পরিবর্তে নারীর দ্বারাই আকৃষ্ট হয়, এবং তারা নারীর মাধ্যমে, নারীদের সাথে যৌন মিলন করার মাধ্যমে বা বন্ধুত্ব করার মাধ্যমে বা তাদের সাথে মেলামেশা করার মাধ্যমেই তাদের মানসিক তৃপ্তি লাভ করে, এবং সেক্ষেত্রে এই আকর্ষণটা কিন্তু যৌনতা অবধিও ছড়ায় অনেক সময়। দেন সেকেন্ড কি আছে, জি ফর গে। গে মানে কি, গে মানে হচ্ছে এরা ঠিক একই রকম, এটা হচ্ছে নারী প্লাস নারী, তাদের মধ্যে আকর্ষণ হওয়া। এটা হচ্ছে পুরুষ প্লাস পুরুষ, তাদের মধ্যে আকর্ষণ হওয়া। ঠিক আছে, বাইসেক্সুয়াল, এটা হচ্ছে বাইসেক্সুয়াল বলা হয় এদেরকে, মানে এরা ঠিক উভলিঙ্গ, মানে এরা পুরুষ প্লাস স্ত্রী, মানে যেই হোক তার যেরকম পুরুষ পুরুষ হতে পারে, এক্ষেত্রে পুরুষ প্লাস পুরুষ হতে পারে, এক্ষেত্রে স্ত্রী প্লাস পুরুষ হতে পারে, স্ত্রী প্লাস স্ত্রী হতে পারে, আবার সে নর্মালি অন্যদের মতন পুরুষ প্লাস পুরুষ, অর্থাৎ পুরুষের প্রতিও কিন্তু পুরুষ প্লাস স্ত্রী এইরকম ভাবেও কিন্তু আকৃষ্ট হতে পারে। ঠিক আছে, তো তাহলে বাইসেক্সুয়াল মানে কি, সে উভয় লিঙ্গের প্রতি তার আকৃষ্টতা আমরা লক্ষ্য করতে পারবো। সে যদি পুরুষ হয় অন্য পুরুষ দ্বারা আকৃষ্ট হবে, সে যদি স্ত্রী হয় অন্য স্ত্রী দ্বারা আকৃষ্ট হবে, এবং সে যদি পুরুষ হয় তাহলে কিন্তু সে যদি স্ত্রী হয় অন্য স্ত্রী দ্বারা আকৃষ্ট হবে, এবং সে পুরুষ হলে সে নর্মালি স্ত্রী দ্বারা, বা স্ত্রী হলে নর্মালি পুরুষ দ্বারা আকৃষ্ট হতে পারে। মানে এই দুটো তো থাকবেই, এমনি এছাড়াও এরা ন্যাচারালিও বিহেভ করবে।
বেশিরভাগ যারা রয়েছে আশপাশে আমরা যাদের মধ্যে হোমোসেক্সুয়ালিটি দেখতে পাই তারা বেশিরভাগ কিন্তু এই বাইসেক্সুয়াল কমিউনিটিতে বিলং করে, মানে তারা নর্মালি তাদের নিজস্ব যে লিঙ্গ তার বিপরীত লিঙ্গের দ্বারাও আকৃষ্ট হয়, বাট কখনো কখনো সে সমলিঙ্গের কারোর জন্য আর কারোর সাথে আকৃষ্ট হয়ে পড়ে এবং সেক্ষেত্রে সে তার সাথে যৌন মিলন করতে চায় বা যৌনতা প্রদর্শন করে তার প্রতি। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে এই ধরনের ব্যাপারটা দেখা যায়। ট্রান্সজেন্ডার এটা জন্মগতই বহুলিঙ্গ নেচারের হয়। ট্রান্সজেন্ডার বলা হয় যাদের, তারা জন্মগতভাবেই বহুলিঙ্গ প্রকৃতির হয়, মানে তার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর মাঝামাঝি একটা পর্যায়ে তারা জন্মায়। তাদের যৌনাঙ্গও যেটাকে বলা যায় যে যৌনাঙ্গ, যেটাকে আমরা পুরুষের ক্ষেত্রে জানি পেনিস হচ্ছে তাদের যৌনাঙ্গ, স্ত্রীদের ক্ষেত্রে আমরা জানি ভ্যাজাইনা হচ্ছে তাদের যৌনাঙ্গ। এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হয়, মানে যৌনাঙ্গের আকৃতিও একটু আলাদা হয়। পুরুষ এবং স্ত্রী উভয়ের বৈশিষ্ট্যই একই সাথে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের আমরা কি বলে থাকি? তাদের আমরা ট্রান্সজেন্ডার বলে থাকি। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কুইয়ার। কুইয়ার মানে কি? এরা নিজেদের লিঙ্গের ব্যাপারে, মানে এরা মেল না ফিমেল সেই ব্যাপারে কিন্তু তারা নিজেরাই শিওর না। যখন কোনো জীব, মানে কোনো মানুষের ক্ষেত্রেই আমরা ডিসকাস করছি, যদিও অন্যান্য জীবের ক্ষেত্রেও আমরা হোমোসেক্সুয়ালিটি দেখতে পাই, বাট মানুষের ক্ষেত্রেই আমরা ডিসকাস করছি যখন, তখন কিছু কিছু জীব কি হচ্ছে? কুইয়ার হচ্ছে। কুইয়ার মানে কি? কুইয়ার মানে সে কিন্তু হয় মেল না হয় ফিমেল, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি সে নিজেকেই চিনতে পারছে না, সে নিজের ব্যাপারেই শিওর না। হি অর শি ইজ নট শিওর অ্যাবাউট হিজ অর হার জেন্ডার। তারা কিন্তু নিজেই নিজেদের জেন্ডারের ব্যাপারে এখানে সিওরিটি কিছু দেখাতে পারছে না, বলতে পারছে না জোর দিয়ে হ্যাঁ আমি পুরুষ, বলতে পারছে না জোর দিয়ে হ্যাঁ আমি নারী। তো তারাই হচ্ছে কুইয়ার পর্যায়ের মধ্যে পড়ে। এই হোমোসেক্সুয়ালিটি এই বিষয়টাকে আমরা যদি একটা বন্ধনীতে বাঁধতে চাই তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। এবার আমরা একটু যৌনতার ব্যাপারটাকে জেনেটিক্যালি ডিসকাস করে দেখি। আমি নিজে বায়োলজির শিক্ষক, তো ব্যাপারটাকে একটু জেনেটিক্যালি বা বায়োলজিক্যালি এক্সপ্লেন না করলে আমি ঠিক আমার নিজের পেটের ভাতটা হজম করতে পারবো না। তাই যখন যেই মুহূর্তে এই ব্যাপারটা একটু মনে নাড়া দিয়ে উঠেছে, বিভিন্ন কিছু পারিপার্শ্বিক কিছু ঘটনা রয়েছে, সো যে ঘটনার কারণে একটু আমার মনে নাড়া দিয়ে উঠেছে, আমার মনে হচ্ছে ছাত্রছাত্রী, এখানে তো আমরা যারা ভিডিওগুলো দেখে সবাই আমার ছাত্রছাত্রী, কোনো এক জায়গায় আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার। এই বিষয়টা নিয়ে কেউ জানে না। যেরকম সেক্স এডুকেশন একটা বড় জায়গা, তেমনি হোমোসেক্সুয়ালিটিও একটা বড় জায়গা, এবং সেটা কিন্তু সমাজে একটা বিশাল বড়, সমাজে কি হতে পারে, একটা বিশাল বড় কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। তো এই ব্যাপার নিয়েও একটু অ্যাওয়ারনেস তৈরি করা দরকার। অনেকে বলে আরে ও স্বভাব ওরকম, ওকে চাপকাতে হবে ভালো করে, তাহলে ওর গেঁপনা ছুটিয়ে দেবো। ইভেন কোনো এক সময় আমিও বলেছি কথাটা, এটা সত্যি, তখন আমি জানতাম না। আমি ভাবতাম ও বোধহয় শয়তানি করে করছে, আমি ভাবতাম ও বোধহয় ইচ্ছা করে ওরকম গেপনা করে, ইচ্ছা করে মনে হয় ও ওই রকম বিহেভ করে অন্যদের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য, বা ওর এটা স্বভাব, ওকে আচ্ছা করে মারবো, কেউ মারলেও সিধা হয়ে যাবে। তো জোর করে এই রকম যারা সমলিঙ্গ প্রেমে আকৃষ্ট বা সমলিঙ্গ তা প্রদর্শন করে বন্ধু বান্ধবদের থেকে, তারা একটু আলাদা হয়ে যায় এবং তারা এরকমভাবে বন্ধুরা অনেকে তাদের বুলি করে, র্যাগিং করার চেষ্টা করে। ইভেন আমি বললাম আমিও এরকম একজনের সাথে করেছি কিঞ্চিত, ঠিক আছে, আমি তখন ছোট ছিলাম, তোমাদেরই হয়তো বয়সে ছিলাম, কিন্তু কাজটা ভুল করেছি, আজ আমি স্বীকার করছি। কারণ এটা তো ন্যাচারাল, প্রচণ্ড ন্যাচারাল একটা ঘটনা। যদি একটা বন্ধু, আমার কোনো বন্ধু, তার যদি একটা হাত কোনো কারণে ভেঙে যাওয়া আমি বলবো না, খুবই ন্যাচারাল ঘটনা। তাকে হয়তো অতটা ফর্সা দেখতে না যেটা আমাকে দেখতে, তাকে হয়তো কালো দেখতে, তো কালো নিয়ে আমি তাকে বুলি করব? বুলি করা একদম ছোট বাচ্চারা সে বুলিটা করে, একদম 2-3-তে পড়ে এই তুই কালো, এই তুই কালো। একটু বড় হয়ে গেলে 5-6-এ উঠে গেলে কিন্তু সে আর বুঝবে না যে সে কালো না ফর্সা, সে বুঝে যায় অ্যাকচুয়ালি সে মানুষটা যদি ভালো হয়, সেই ছেলেটার মধ্যে যদি ঠিকঠাক কোয়ালিটি থাকে, সে যদি পড়াশোনা বা অন্যান্য কাজে খেলাধুলা পারদর্শী হয়, তার অ্যাকসেপ্টেন্স চারিদিকে এমনিতেই ছড়িয়ে যায়, তাই না? সে কালো হলো কি ফর্সা হলো সেটা নিয়ে কিন্তু কেউ ভাবে না, তাই তো? তো সেখানে একটা সমস্যা, সেই সমস্যা থেকেই আমি কিন্তু এই ভিডিওটা করার দিকে এগিয়েছি এবং আজকে আমি জেনেটিক্যাল বেসিস সেটা বলবো, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিভাবে জিন কাজ করে এবং কোন জিনের জন্য হোমোসেক্সুয়ালিটি দেখা যায়, এই বিষয়টাকে একটু ডিটেলে অ্যানালাইজ করব। সাথে থেকো, পাশে থেকো। আর যদি কোনোভাবে মনে হয় ভিডিওটা একটু বোরিং লাগছে, তাহলেও আমি বলবো স্কিপ করে যেও না, তার কারণ
এই টপিকটা যেটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু শুধু যে বায়োলজিস্টদের জন্য তা না, অন্যান্য সাবজেক্ট তোমার যদি কম্পিউটার সায়েন্স থেকে থাকে, মেবি তুমি পড়াশোনা থেকে দূরে আছো, এমন হতে পারে ভিডিওটা এমন কেউ দেখছে যে পড়াশোনা থেকে অনেকটা দূরে আছে, স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট ফর হিম অর হার। চলো তাহলে আমরা আমাদের বায়োলজিক্যাল বেসিসটা বা বায়োলজিক্যাল আলোচনাটা শুরু করি অ্যাবাউট হোমোসেক্সুয়ালিটি। চলো তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন, তাতে ক্রোমোজোমের ভূমিকাটা কি। আমরা সবাই ছোটবেলায় পড়েছিলাম, টুকটাক জানি যে কোনো যদি নারী হয় তাহলে তার ক্ষেত্রে দুটো ক্রোমোজোম থাকে, XX, তার সাথে সাথে তার 44টা অটোজোমও থাকে। এটা বেসিক্যালি প্রতিটা কোষে, একজন নারী যদি হয় তার প্রতিটা কোষে এই ক্রোমোজোমাল কনস্ট্রাক্ট আমি দেখতে পাই। আর যদি কোনো পুরুষ হয়, সেই পুরুষের প্রতিটা কোষে আমি 44খানা অটোজোম আর একটা X আর একটা Y ক্রোমোজোম দেখতে পাই। এই Y ক্রোমোজোমটাই হেল্প করে কাউকে পুরুষ হতে এবং X ক্রোমোজোমটাই হেল্প করে কাউকে নারী হতে। মূলত X ক্রোমোজোমের অভাব কাউকে নারী করে তোলে, এবং সেখানে X ক্রোমোজোমের অভাব বলতে কি, এখানে ধর দুটো X ক্রোমোজোম আছে, সে জায়গায় যদি একটা X ক্রোমোজোমের অভাব হয় এবং সেই জায়গাটা Y ক্রোমোজোম দখল করে, তাহলেই সে কি হয়ে যায়, সে পুরুষ হয়ে যায়। এবং যদি এই Y ক্রোমোজোমটা বদলে X ক্রোমোজোম থাকে তাহলে কি হয়, তাহলে সে নারী হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে Y ক্রোমোজোম কি এমন ভিটামিন, কি এমন মিনারেল, কি এমন কি আছে যাতে Y ক্রোমোজোম হুট করে কাউকে ছেলে করে দিতে পারে? আছে। এই যে আমি Y ক্রোমোজোমটাকে বলছি, এর মধ্যে একটা বিশেষ জিন আছে, তার নাম SRY জিন। আমরা যখন জন্মাই, সবার কিন্তু আমাদের একজন খুব বিখ্যাত সাইকোলজিস্ট রয়েছেন, সেই সাইকোলজিস্টের মত অনুসারে, যে ফ্রয়েড তার নাম, তার মত অনুসারে আমরা সবাই যখন জন্মাই তখন আমরা কোনো লিঙ্গ নিয়ে জন্মাই না, আমরা সবাই হোমোসেক্সুয়াল হই। সবাই যখন জন্মাচ্ছি, ভাব একটা শিশু, ছোট একটা শিশু, তার 2 বা 3 বছর বয়স, 2 বা 3 বছর বয়স, তার কি সাইকোলজিক্যালি কোনো লিঙ্গ আছে? আমরা আমাদের কথা মনে করি না, আমাদের যখন 2 বা 3 বছর বয়স ছিল সেই সময় কি মানসিকভাবে আমি কোনো লিঙ্গের অধিকারী ছিলাম? হয়তো শারীরিকভাবে একটা লিঙ্গ ছিল, কারণ আমার শরীরে একটা যৌনাঙ্গ বর্তমান, সেই যৌনাঙ্গটার একটা প্রপার শেপ আছে যেটা দেখে যে কেউ বলতে পারে আরে এই বাচ্চাটা তো ছেলে। আবার কারোর একটা যৌনাঙ্গ, সেটা যার কাছে ভ্যাজাইনা আছে তাকে দেখে বলতে পারে এটা তো মেয়ে। বাট মানসিকভাবে কিন্তু কোনো লিঙ্গের চেতনা তখন আসে যখন কারোর বয়ঃসন্ধিকালটা তাকে হিট করে। কখন? যখন কারোর বয়ঃসন্ধিকালটা চলে আসে, অর্থাৎ পিউবার্টি তাকে হিট করে। যখনই পিউবার্টি তাকে হিট করে তখন তার এই যে জিনটা, SRY জিনটা, সেটা সেই সময় ট্রিগার হয়, এবং ট্রিগার হয়ে সেই পিউবার্টির সময় একটা বিশেষ ফ্যাক্টর রিলিজ করে, তার নাম টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর বা TDF ফ্যাক্টর। এবার আমাদের পুরুষ এবং নারী উভয় যখন আমরা কখন মানে এটাতে আমি বললাম যে মানসিকভাবে আমরা কি পাই, মানসিকভাবে একটা লিঙ্গ পাই, কিন্তু আমি এটা TDF ফ্যাক্টরের কথা বলছি, সেটা জন্মের আগে বলছি। জন্মের আগে মায়ের গর্ভের ভিতরে রয়েছি, আমিও রয়েছি, হয়তো অন্য কেউ, সে ফিমেল, সেও রয়েছে মায়ের গর্ভের ভিতরে, ঠিক আছে। যখন মায়ের গর্ভের ভিতরে আমি রয়েছি তখন আমার কিন্তু গোনাড সেল সেটা এখনো জানে না সেটা টেস্টিস হবে না ওভারি, এরকম একটা গোনাড রয়েছে। সেটাকে যদি TDF ফ্যাক্টর কাজ করে তাহলে সেটাকে কি বানাবে, টেস্টিস বানাবে, এবং এখান থেকে একটা লিঙ্গ বা পেনিস তৈরি হবে, যা থেকে কেউ পুরুষ হবে, কেউ কি হবে, পুরুষ হবে। আর যদি এই TDF ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে, আমি আবার বলছি, যদি এই TDF ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে, যদি TDF ফ্যাক্টরটা না থাকে, মানে কেন কখন থাকবে না, যখন SRY জিন থাকবে না। কখন SRY জিন থাকবে না, যখন Y ক্রোমোজোমটা থাকবে না। যদি কারোর ক্ষেত্রে Y ক্রোমোজোমটা অ্যাবসেন্ট থাকে, এর বদলে X ক্রোমোজোম থাকে, তাহলে TDF ফ্যাক্টর অ্যাবসেন্ট। গোনাডকে কেউ বলার নেই যে তুই টেস্টিস বানা, গোনাডকে কেউ বলার নেই যে তুই টেস্টিস বানা, তখন গোনাড সেল কিসে কনভার্ট হয়ে যায়, ওভারিতে কনভার্ট হয়ে যায়। তখন একটা ফিমেল, বায়োলজিক্যালি ফিমেল চাইল্ডের জন্ম হয়। যখনই গোনাডটা ওভারিতে পরিণত হয় এবং যৌনাঙ্গটা সেক্ষেত্রে কিসে পরিণত হয়, যৌনাঙ্গটা সেক্ষেত্রে ভ্যাজাইনাতে পরিণত হয়, এবং সেক্ষেত্রে আমরা এই রকম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। এটা হচ্ছে ওভারি,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওভারি, এবং বিকজ অফ দ্যাট ওভারি আমরা বলতে পারি যে সে কিসের অধিকারী, সে একটা ফিমেল লিঙ্গ বা ফিমেল সেক্সের অধিকারী। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেস্টিস আর একটা হচ্ছে ওভারি, এবং যখন টেস্টিস তৈরি হচ্ছে সে ছেলে হচ্ছে, যখন ওভারি তৈরি হচ্ছে তখন সে মেল হচ্ছে। ঠিক আছে, তখন সে মেয়ে হচ্ছে। পুরোটাই ডিটারমাইন কি করছে, SRY জিন। এটা ন্যাচারালি কেউ ছেলে বা মেয়ে হওয়া এই বিষয়ের ওপর ডিপেন্ডেন্ট। সোজা সাপটা গল্প, এই জন্যই কেউ ছেলে হয় কেউ মেয়ে হয়। ক্লিয়ার? এরপর আমি আসি যে গে কেন হয়। আমি আজকে আমার কথাবার্তা মোটামুটি গের মধ্যেই রাখবো, মানে যারা পুরুষ দ্বারা আকৃষ্ট হয় সেই বিষয়ে কিঞ্চিত পড়াশোনা করেছি, এবং যে জায়গা থেকে পড়াশোনা করেছি সেই ধরনের রিসার্চ পেপারের লিঙ্কগুলো আমি চেষ্টা করব তোদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার, যাতে তোরা এর থেকে আরও বেশি পড়তে পারিস, ব্যাপারটা নিয়ে জানতে পারিস। আমি যা পড়েছি আজকে সকাল থেকে পুরোটাই একটা জিস্ট করে তোদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে একজন মোটামুটি একটা আমাদের ধারণা দেওয়া হচ্ছে যে অল ওভার ওয়ার্ল্ডে একটা ডেটা আমি পেলাম যে 2 থেকে 10% লোক, অল ওভার ওয়ার্ল্ডে 2 থেকে 10% লোক সবাই হোমোসেক্সুয়াল নেচারের হয়। মানে ভাবতে পারছিস, গোটা 100 জন যদি হয় তার থেকে মধ্যে 2 থেকে 10 জন তারা কি হবে, তারা হোমো হবে, হোমোসেক্সুয়াল হবে। এটা আমি বলছি না, একটা বিখ্যাত সংস্থা তাদের দেওয়া ডাটা বলছে যে 100 জনের মধ্যে 2 থেকে 10 জন হোমোসেক্সুয়াল হওয়া স্বাভাবিক। তাহলে তো স্কুলের মধ্যে কেন একজনকে, ক্লাসের মধ্যে কেন একজন যদি হোমোসেক্সুয়াল হয় তাকে তুই অ্যাকসেপ্ট করতে পারবি না? এটা তো ন্যাচারাল, এটা প্রাকৃতিক ব্যাপার একটা। এই ব্যাপারটা নিয়ে সেরকম ভাবে ভাবারও কিছু নেই, চিন্তা করারও কিছু নেই, এটা অতীব প্রাকৃতিক একটা ঘটনা। তো তার মধ্যে এই 100 জনের মধ্যে 2 থেকে 10 জন যিনি হচ্ছেন তারা হচ্ছে হোমোসেক্সুয়াল। এবার এই হোমোসেক্সুয়াল হওয়ার পিছনে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বর্তমান। দুটো ব্যাখ্যা আমরা ভালোভাবে দিতে পারবো, একটা হচ্ছে জেনেটিক এবং আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল। কি দিতে পারবো আমরা? দুটো ব্যাখ্যা ভালোভাবে দিতে পারবো, একটা হচ্ছে জেনেটিক, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। তো এই বিষয়ে সবার প্রথমে আমি জেনেটিক ব্যাখ্যাটা দিই, জেনেটিক। দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল, মানে সে কি পরিবেশে মানুষ হচ্ছে। তো প্রথমটা জেনেটিক ব্যাখ্যাটা দিই। মূলত একটা জিনকে শনাক্ত করা হয়েছে, যেটা কিছু সংখ্যক বিজ্ঞানী তারা এই জিনটাকে শনাক্ত করেছে, যেটা কোথায় থাকে, এক্স ক্রোমোজোমে থাকে। এই যে এক্স ক্রোমোজোম, পুরুষ তো হলে এক্স ওয়াই হবে, তার কিন্তু ওয়াই ক্রোমোজোম আছে। ভাবিস না যে তার ওয়াই ক্রোমোজোম অ্যাবসেন্ট, তার ওয়াই ক্রোমোজোম আছে। বাট তার ক্ষেত্রে কি হয়েছে, এই পুরুষের যে এক্স ক্রোমোজোম তার মধ্যে একটা বিশেষ সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটার নাম কি? সেই সিকোয়েন্সটার নাম হচ্ছে XQ28। এই যে রিজিয়নটা, সেই রিজিয়নটার নাম কি? XQ28 রিজিয়ন। এই যে XQ28 রিজিয়ন, এখানে কিছু সংখ্যক জিনকে শনাক্ত করা হয়েছে, যে জেনগুলো আমরা সব হোমোসেক্সুয়ালের মধ্যেই সিমিলার দেখতে পাচ্ছি। মানে ধরে নে একসাথে এরকম 1-150 জন হোমোসেক্সুয়াল বিভিন্ন দিক থেকে নিয়ে ডেটা কালেক্ট করা হয়েছে, এবং আমরা যে ডেটাগুলো কালেক্ট করেছি তার সাথে তার জেনেটিক কনস্টিটিউয়েন্ট মিলিয়েছি, তার জিন কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়টা মিলিয়েছি, এবং মিলিয়ে পেয়েছি সবারই এই XQ28 রিজিয়ন জিনের সেখানে একটা সিমিলারিটি লক্ষ্য করেছি। তার মানে এই গে হয়ে জন্মাচ্ছে, যে পুরুষ হয়েও পুরুষ দ্বারা আকৃষ্ট হচ্ছে, সে সেই জিনটা কোনোভাবে ইনহেরিট করেছে তার প্যারেন্টসদের থেকে, তাই তো? তাহলে সে কোনোভাবে সেই জিনটাকে ইনহেরিট করেছে কোথার থেকে? প্যারেন্টসদের ক্ষেত্রে। এই জিনটাকেই বলা হচ্ছে গে জিন। এটা পপুলারলি গে জিন বলে ফেমাস। তোরা এখনো গুগলে সার্চ করলে এইটা নিয়ে হয়তো অনেক কিছু লেখালেখি পেয়ে যাবি, কিন্তু আমি একটু ছোট করে সহজ করে বললাম। পুরো ব্যাপারগুলো অতটা এক্সপ্লেন করতে গেলে হয়তো শুধু বায়োলজি ফিল্ডের লোকেরা তারাই হয়তো একটু বুঝবে, এবং তোরা বেশিরভাগ এই চ্যানেলের যারা ভিউয়ার আছিস তোরা সবাই 11-12 বা তার থেকেও নিচু ক্লাসে পড়িস, তো তোদের জন্য একটু কষ্ট হবে ভেবে আমি ব্যাপারটাকে একটু সিম্পলিফাই করে এক্সপ্লেন করলাম। যদি কেউ বেশি পড়তে চাস পড়তে পারিস, দারুণ ইন্টারেস্টিং জিনিস, আমিও পড়ছি, তোরাও পড়। তো যাই হোক, তো এই বিষয়ে
সবার প্রথমে আমি যেটা দেখছি যে এই XQ28 রিজিয়ন, এই রিজিয়নে যে জিনটা রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে গে জিন। যে গে জিনটা কন্ট্রোল করছে যে আদেও তার মধ্যে মেলের প্রতি অ্যাট্রাকশন হবে না ফিমেলের প্রতি অ্যাট্রাকশন হবে। কি করে কন্ট্রোল করছে? বেসিক্যালি কিছু একটা হরমোনের কিছু চেঞ্জেস করে দেয়। ঠিক আছে, আমরা সবাই জানি মেল হলে তার কাছে কি হরমোন রিলিজ হবে? আমাদের পিটুইটারি গ্ল্যান্ড যেটা রয়েছে সেটাই বেসিক্যালি ডিটারমাইন করে। তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে মেল হলে আর ফিমেল হলে দুজনেরই পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন যায়। মেল হলে ধর এটা মেলের টেস্টিস, আর ফিমেলের ধর এটা ওভারি। দুটোর মধ্যেই কিন্তু সিগন্যাল যায়, টেস্টিসের কাছেও সিগন্যাল যায়, ওভারির কাছেও সিগন্যাল যায়। টেস্টিসের কাছে পিটুইটারি থেকে সিগন্যাল হলে টেস্টিস কি রিলিজ করে? টেস্টোস্টেরন। আর এখানে কি রিলিজ হয়? ইস্ট্রোজেন। এবার এই দুটো হরমোন নর্মালি থাকলে তাহলে কেউ ছেলে হয়ে যাবে, কেউ মেয়ে হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই হরমোনগুলোই মূলত আমাদের, আমরা ছোটবেলা থেকেই পড়েছি, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট করে, বিপরীত লিঙ্গকে আমাদের কাছে টানতে সাহায্য করে এবং সেটা আমরা দেখতে পাই। কিন্তু এই যে লিঙ্গ, এই লিঙ্গটা কিন্তু কোথাও একটা, এটার মধ্যে কিন্তু ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে স্যার? এখানে এই যে টেস্টোস্টেরন, এটার পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মানে টেস্টোস্টেরন যতটা লেভেলে দরকার ততটা লেভেলে যদি না তৈরি করতে পারে, মানে বুঝলি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যতটা দরকার, ধর বডি যতটা হিমোগ্লোবিন দরকার তার থেকে কম হিমোগ্লোবিন বানাচ্ছে, কি হবে? রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন পরিবহনের সমস্যা দেখা দেবে। কারণ হিমোগ্লোবিন, সেটা আমরা জানি সবাই, আমাদের রেড ব্লাড সেলস বা আরবিসিতে থাকে। আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, যেটা অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন পরিবহন করে। আরবিসিতে আমাদের কি থাকে? হিমোগ্লোবিন থাকে, যেটা অক্সিজেন পরিবহন করে। এবার যদি কারো হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে কি হবে? সে হিমোগ্লোবিনের জন্য সে অক্সিজেনের পরিমাণটা সেইভাবে কন্ট্রোল করতে পারবে না। ঠিক সেরকম ভাবেই যদি টেস্টোস্টেরন কোনো জেনেটিক রিজনে সে টেস্টোস্টেরনটা কম তৈরি করে শরীরে, তাহলে তো ও কি হবে? ও নিজেকে পুরোপুরি পুরুষ হিসাবে এক্সপ্রেস করতে পারবে না, তাই তো? যদি কেউ ফিমেল হয়ে ইস্ট্রোজেনটা কম রিলিজ করে তাহলে পুরোপুরি নিজেকে ফিমেল হিসাবে এক্সপ্রেস করতে পারবে না। তখনই তার মধ্যে জন্ম নেবে তৃতীয় লিঙ্গ। প্রমাণ পাওয়া গেছে যে বিভিন্ন ধরনের মানে প্রাণী, মানে শুধু মানুষ না শুধু বিভিন্ন ধরনের প্রাণী, যেরকম একটা প্রাণী রয়েছে তার নাম বনবোজ। অনেকটা শিম্পাঞ্জির মতন দেখতে একটা প্রাণী। আমি সোমনাথ স্যারকে অনুরোধ করব এই ছবিটা একটুখানি পাশে দিয়ে দিতে, যাতে স্টুডেন্টরা দেখে একটু চিনতে পায়, একটু মজাও পাবে। দেখতে খুব সুন্দর কিউট একটা প্রাণী বনবোজ। তো তাদের মধ্যেও স্টাডি করে দেখা গেছে তারাও হোমোসেক্সুয়ালিটি শো করে। হোমোসেক্সুয়ালিটি বলতে কি, তারাও সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, সমলিঙ্গের সাথে সমলিঙ্গ প্রেম তাদের মধ্যেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মানে ব্যাপারটা যে অকওয়ার্ড শুধু মানুষেই দেখা যাচ্ছে তা না, মানে প্রকৃতিতে বিবর্তনের ধারায় এটা চলে আসছে। শিম্পাঞ্জির থেকে আমরা পেয়েছি রে ভাই, মানে গে জিন শিম্পাঞ্জির থেকে। এটা কি ইন্ডিকেট করছে? শিম্পাঞ্জি তারা যদি সমলিঙ্গ প্রেম দেখায়, তাদের মধ্যে যদি গে লেসবিয়ান থাকে, তাহলে মানুষের মধ্যে থাকবেই। তো এটা কোত্থেকে নতুন কিছু হচ্ছে, এটা কোত্থেকে অকওয়ার্ড হচ্ছে, সেই বিষয়টা নিয়েই আমার প্রশ্ন। আরো পড়ছি, আরো জানবো, নতুন তথ্য পেলে তোদের সাথে শেয়ার করব। এরপর এর ব্যাপারটা নিয়ে আরেকটু রিসার্চ করতে গিয়ে আমি জানতে পারলাম যে এখানে এই যে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এর পরিমাণটা নিয়ন্ত্রণ করে CYP17 বলে একটা জিন। কি নাম? CYP17। আরে বাস, এ তো পুরো সায়েন্স রে ভাই। হ্যাঁ, পুরো সায়েন্স। এই জিনের এক্সপ্রেশন, মানে এই জিন থেকে প্রোটিন তৈরি হওয়ার যে পরিমাণ, এই জিনটা যতটা ভালো কাজ করে, একটু সহজ ভাষায় বলছি, এই জিনটা যতটা ভালো কাজ করে তার উপর ডিপেন্ড করে কি অ্যামাউন্টে সে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করতে পারবে। এবার এই জিনটা যদি কম ক্ষরিত হয়, মানে এই জিনটা যদি কম পরিমাণে একটা হরমোন প্রডিউস করে, যদি জিনটা কম পরিমাণে তৈরি করে, তাহলে অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন কি হয়ে যাবে? আরো কমে যাবে। যখন অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন কমে যাবে, তখন সে নিজেকে প্রপারলি পুরুষ হিসাবে এক্সপ্রেস করতে পারবে না, এবং তার মধ্যে পুরুষালী বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু স্ত্রীদের মতন বৈশিষ্ট্যও দেখা যেতে পারবে।
তার কারণ তার কাছে কিন্তু এখনো আরেকটা এক্স ক্রোমোজোম যেটা ও মায়ের থেকে পেয়েছে সেটা আছে। এবার যদি ওয়াই ক্রোমোজোম কমপ্লিটলি ওকে মেল বানাতে অক্ষম হয় তাহলে এক্স ক্রোমোজোম সেই মুহূর্তে চাইবে কোনোভাবে ওকে কিসের দিকে ঠেলে দিতে, ফিমেলের দিকে ঠেলে দিতে। ঠিক আছে, তখনই তার মধ্যে ওই ধরনের বিহেভিয়ার বা ক্যারেক্টার দেখা যাবে যেইগুলোকে আমরা সাধারণ ভাষায় আমরা কি বলে থাকি, গেপনা বলে থাকি। আরে ও তো গে, কেমন একটা যেন বেশ করে, কেমনভাবে যেন বেশ হাঁটে, বাট ইটস ন্যাচারাল, শি অর হি নিড টু অ্যাকসেপ্ট দ্যাট। মানে কি বলবো আর, যেহেতু এটা জেন্ডার নিয়েই প্রশ্ন তাই হি সি বলতে গিয়ে একটু আটকে যাচ্ছি, কিন্তু সে যে লিঙ্গেই হোক না কেন, সে যেভাবেই নিজেকে এক্সপ্রেস করুক না কেন, সেভাবে কিন্তু তার বাঁচার অধিকার মনে হয় আমার আছে। এটা আমার নিজস্ব মতামত। আমি কোনোভাবে কোনো দিক দিয়ে অন্য কোনো দিক থেকে না, অ্যাজ এ বায়োলজি টিচার, অ্যাজ এ বায়োলজিস্ট, অ্যাজ এ হিউম্যান বিং, আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে তাদের কিন্তু বাঁচার অধিকার আছে। তাদের ফ্যামিলিকেও এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে হবে, তাই তো? তাদের ফ্যামিলিকেও এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে হবে, তাদের ফ্রেন্ডদেরকেও এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে হবে, এভরিওয়ান, সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, ও এরকমই, এটাই প্রকৃতির নিয়ম। সবাই সমান হবে না, প্রকৃতি চায় না সবাই সমান হোক, এবং এই জিনিসটারও দরকার ছিল একটা কমন থিওরি। সে ব্যাপারটা একটু আলোচনা করি। এই বনবোস যাদের বলা হচ্ছে, এই বনবোস শিম্পাঞ্জির মতন দেখতে একটা জীব, তারা কেন হোমোসেক্সুয়ালিটি শো করে এবং কেন বিবর্তনে তো এমন জিনিস যদি সেটা ক্ষতিকারক হয়। দেখ, সিম্পল হোমোসেক্সুয়াল যদি কেউ হয়, কোনো পুরুষের দ্বারাই আকৃষ্ট, আলটিমেটলি সে কোনোদিন বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারবে না। যখন সেই পুরুষের দ্বারাই আকৃষ্ট হবে, যখন সেই পুরুষ, কি বলছি আমি, যখন সেই পুরুষের দ্বারাই আকৃষ্ট হবে, মেল প্লাস মেল, এর থেকে কি কোনোদিন বাচ্চা আসতে পারে? তোরা উত্তর দে। কোনো বাচ্চা আসতে পারে কি? পারে না। কোনোদিন কোনো মেল প্লাস মেল কখনো সন্তান জন্ম দিতে পারে না। তাহলে আমরা ক্লাস 10-এ বিবর্তন পড়েছি। বিবর্তনবাদের তত্ত্ব মোটামুটি সবারই জানা। সবাই আমরা জানি যে বৈশিষ্ট্যগুলো, যে জায়গাটা আমরা, যে পাথরটা আমরা যত বেশি শান দিই সে পাথরটা তত ধার হয়। তেমনি বিবর্তনের ধারায় আমরা যে বৈশিষ্ট্যগুলো যতগুলি ব্যবহার করি, যেগুলো যত ভালো হয় সেইগুলোই আমাদের পরবর্তী জেনারেশনে যায়। মানে বলতে চাইছি যে আমার যে যত ভালো ক্যারেক্টার আছে সেটাই পরবর্তী জেনারেশনে যাবে, যে ক্যারেক্টারগুলো আমি বেশি ইউটিলাইজ করব সেইগুলোই যাবে, এবং প্রকৃতি সব থেকে ভালো জিনিসগুলোকেই বেছে নেয়, খারাপগুলোকে ডিসকার্ড করে দেয়। তাহলে ভাব, হোমোসেক্সুয়ালিটি যদি হয় মেল আর মেল, এই বনবোজের ক্ষেত্রেই আমি বলছি, যদু সম্ভব জীবটার নাম এটাই, হ্যাঁ ঠিকই বলছি, বনবোজ। তো এখানে বনবোজও বলা হয়। তো এখানে যদি আমরা বলি তাহলে এর ক্ষেত্রে মেল আর মেল অ্যাট্রাকশন হচ্ছে, মেল আর মেল একসাথে যৌনকর্মে লিপ্ত হচ্ছে, এবং তার দ্বারা তো সন্তান আসা সম্ভব না। তাহলে কেন প্রকৃতি ওটাকে, ওই জিনটাকে বা ওই ক্যারেক্টারটাকে অ্যালাউ করলো মানুষ অব্দি আসতে? প্রকৃতি তো ওটা কেটে বাদ দিয়ে দিত। ডারউইন তো তাই বলছেন যে বৈশিষ্ট্য যেমন লেজ মানুষের দরকার নেই, মানে শিম্পাঞ্জি, বাঁদরের ছিল, শিম্পাঞ্জির সেরকম দরকার পড়েনি, মানুষের একদমই দরকার নেই, তাই একবারে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? তাহলে এই বৈশিষ্ট্যটা কেন বিলুপ্ত হলো না? একটা থিওরি বলছে যে এখানে হোমোসেক্সুয়ালিটি মানে যেখানে সমলিঙ্গ একজন একটা লিঙ্গের জীব আরেকটা সেই সেম লিঙ্গের জীবের প্রতি আকৃষ্ট হয়, সেটা ফ্যামিলি বিল্ডিংয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আমাদের যে সোশ্যালাইজেশন, আমাদের কি সামাজিকরণ কেন হয়েছে আমাদের? আমরা ওরকম বাঘসিংহের মতন নই রে ভাই, আমরা বাঘসিংহের মতন নই। আমরা কিন্তু একটা সোসাইটি, একটা সমাজের মধ্যে বসবাস করি যেখানে অনেকগুলো সমপ্রজাতির জীব একসাথে মিলেমিশে থাকি। সেটা কিন্তু অন্যান্য বিভিন্ন জীবেদের মধ্যে এতটা ভালো সোশ্যালাইজেশন দেখতে পাওয়া যায় না। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ তার নিজের সন্তান ব্যতীত অন্য সন্তানের প্রতি, তাদের প্রতি যে আকৃষ্ট হচ্ছে, বা একই ভাই বোনরা মানে সমজাতীয় যে দুই ভাই তারা একে অপরের সাথে আকৃষ্ট, একটা স্ট্রং বন্ডিংয়ে যুক্ত হচ্ছে বিকজ অফ দ্যাট অ্যাট্রাকশন। এটা বলছে কিছু সাইকোলজি থিওরি, এটাকে বলছে। এইগুলো সম্পূর্ণরূপে এনভায়রনমেন্টাল ইস্যুসের মধ্যে ফেলতে পারিস। এই ব্যাপারটা থেকে তুই জেনেটিক তত্ত্বের সাহায্যে বিস্তার লাভ করাতে বা জেনেটিক তত্ত্বের সাহায্যে সেটাকে তুই এক্সপ্রেস করতে পারবি না, বাট সাইকোলজিক্যাল কিছু থিওরি, মানে যেগুলো আমাদের মনের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা বিকাশ পাচ্ছে, কি ধরনের লোকের সাথে আমি কথা বলছি, সেগুলোও কিন্তু আমাদের বিহেভিয়ারে এফেক্ট ফেলে। আমি কিছু ক্ষেত্রে খেয়াল করেছি যে কোনো একজন তার এই রকমের বিহেভিয়ার আগে থেকেই ছিল, সে ইনহেরিট করেছে, সে শুরু থেকেই ছোটবেলা থেকে এরকম।
কিন্তু তারপর সে যে গ্রুপটার সাথে মেশা আরম্ভ করলো বা তারা সবাই একসাথে গোল হয়ে গল্প করতো, সবাই তারা বাকিরা সবাই নর্মাল ছিল, বাট তাদের মধ্যে ওই সাইকোলজিক্যালি ওই চেঞ্জটা হয়ে যাচ্ছে। তাদের সবার মধ্যেও এই একই রকম এই যে গে বলছি যেটা, যেতে পুরুষের থেকে পুরুষের প্রতি আকর্ষণ বা স্ত্রীর থেকে স্ত্রীর প্রতি আকর্ষণ, সে ব্যাপারটা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, স্প্রেড করছে। ইভেন শিক্ষক জীবনেও আমি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন জায়গায় কোচিংয়ে বল, স্কুলে বল, বিভিন্ন জায়গায় পড়াতে গিয়েও এই জিনিসটা খেয়াল করেছি যে এটা কন্টিনিউয়াসলি স্প্রেড করে। মানে এটা সাইকোলজিক্যাল, এটার সাথে কি রয়েছে, এই সামাজিকরণের সম্পর্ক রয়েছে। আমার পাশের ছেলেটা যদি রোজ গালাগালি দেয়, তাহলে কোনো এক সময় আমার মুখ থেকে পক করে গালাগালিটা বেরিয়ে যাবে, আমি যত ভদ্র ছেলেই হই না কেন। কারণ রোজ আমি শুনছি এবং তখন আমার আশপাশের সোসাইটির মতন সমানভাবে আমাকে বিহেভ করতে হবে, সেটা আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন। আমরা মানসিকভাবে এরকমই হই, এরমভাবেই ভগবান আমাদের ডিজাইন করেছে যাতে আমরা আশপাশে থাকা মানুষগুলোর মতন বিহেভ করতে শুরু করি। আমার আশপাশে যদি খুব পজিটিভ মানুষ থাকে, আমি প্রচণ্ড পজিটিভ বিহেভিয়ারে হয়ে যাব। আমার আশপাশে যদি প্রচণ্ড নেগেটিভ মানুষ থাকে, আমি প্রচণ্ড নেগেটিভ বিহেভিয়ারের হয়ে যাব। তো তাহলে ওই পজিটিভ আর নেগেটিভ ওই দিকটা থেকে কিন্তু আমরা কি ভাবছি, আমাদের মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে, যে জিনিসটাকে আমরা বলছি সামাজিকরণ। আর এই সামাজিকরণ থেকেই নতুন নতুন এই রকম লিঙ্গের জন্ম নিচ্ছে, যেখানে একজন সে যদি একটু ভিন্ন লিঙ্গের হয়, তার সাথে থাকতে থাকতে বাকিদের মধ্যেও কিন্তু সেই রকম কিছু নেচার, সেই রকম কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, যেটা তার জিন থেকে ইনহেরিট করেনি। তো সাইকোলজিক্যালিও এই রিজনটা হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ জেনেটিকও হতে পারে। সাইকোলজিক্যাল যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে হয়তো বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে, বাট জেনেটিক যেটা রয়েছে, জিনগত যদি হয়, তাহলে সেটাকে সে চেঞ্জ করতে পারবে না। খুব মহান একজন সাইকোলজিস্ট আছেন, তার নাম হচ্ছে ফ্রয়েড। যারা একটু সাইকোলজি নিয়ে পড়াশোনা করে টুকটাক, তারা ইভেন যারা 11-12 পড়ছিস, তাদের হয়তো যদি সাইকোলজি সাবজেক্ট থাকে, তারা ফ্রয়েডের নাম শুনিসনি তা হতেই পারে না। ফ্রয়েড শুরুতে মনে করতেন হোমোসেক্সুয়ালিটি একটা মানসিক ব্যাধি, মানে এক্ষেত্রে যে গে লেসবিয়ান এইগুলো যে হচ্ছে, ইভেন গ্রিক বা এথেন্সেও এইসব, মানে ওদের যে প্রাচীন সাহিত্য, মানে ইলিয়াড, ওডিসি বা এই ধরনের যে সাহিত্য, আমার এক্স্যাক্ট জানা নেই কী ধরনের সাহিত্য, তার মধ্যেও ওরা কিন্তু এই হোমোসেক্সুয়ালিটির কথাটা বলেছে এবং সেখানে এটা প্রচণ্ড রকম কমন একটা ব্যাপার, ঠিক আছে। বাট ফ্রয়েড বলছেন যে এটা একটা মানসিক ব্যাধি, প্রথমে তিনি তাই মনে করতেন, কিন্তু তারপর বিভিন্নভাবে অ্যানালাইজ করে উনি নিজে এটাকে কি দিয়েছে, একটা ন্যাচারাল বিহেভিয়ারের তকমা দিয়েছেন। উনি নিজে বলেছেন হোমোসেক্সুয়ালিটি কি ন্যাচারাল বিহেভিয়ার। এটা কোনো রকম কি না, এটা কোনো রকম সাইকোলজিক্যাল কিছু ব্যাপার না, কোনো রকম ম্যাল ফাংশন না, কোনো রকম ডিসঅর্ডার না, এটা অতীব নর্মাল, কোনো না কোনো জিন তার দ্বারা নিয়ন্ত্রিত। একটা ছেলে কালো হবে না ফর্সা হবে, একটা ছেলে লম্বা হবে না বেটে হবে, এই একটা ছেলে একটু মানে বদমেজাজি হবে না শান্ত স্বভাবের হবে, সেইটা যেরকম প্রচণ্ড ন্যাচারাল পৃথিবীতে, ঠিক সেরকম গে হওয়াটাও একই রকম ন্যাচারাল। ঠিক আছে, আজকে আমার আলোচনা আপাতত এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই বায়োলজি বিয়ন্ড সিলেবাসে কোনো একটা তথ্য নিয়ে। আশা করি তোদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা আমাকেও এক্সট্রা কোনো তথ্য দেওয়ার থাকে, হ্যাঁ স্যার আমি এটা পেয়েছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, বিকজ আমিও নিজেকে এনরিচ করতে চাই। এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা, আলাদা আলাদা সাবজেক্টের বাইরে একটু পড়াশোনা, ব্যাপারটা বেশ জমে যায়। আমার মনে হয় যে সবার জন্যই সেটা বেনিফিশিয়াল হয়, এবং আমরা তার মাধ্যমে সমাজে যদি একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, তাহলে অনেকগুলো ছেলে বা মেয়ে তারা কিন্তু বেঁচে যায়। মূলত এই হোমোসেক্সুয়ালিটি এমন একটা জায়গায় একটা সন্তানকে আটকে দেয়, একটা বাচ্চাকে আটকে দেয়, যে তার বাইরে না সে ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারে, না সে বন্ধুদের কাছে সেরকমভাবে অ্যাকসেপ্টেন্স পায়। তো আলটিমেটলি সে ওই গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে যায়, এবং তার নিজেকে যে এক্সপ্রেস করার ক্ষমতা, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস এই রকম অনেকে যারা এই ধরনের মনোভাব পোষণ করে, তারা আমার ভিডিও দেখছিস, আমার দৃঢ় বিশ্বাস সেটা। তাদের জন্য বলছি, ভেঙে পড়বি না, তার কারণ তোর সোসাইটি ভুল, তুই ভুল না। তাই কখনো এই জিনিসটা মাথায় আনবি না যে তুই ভুল, সোসাইটি ভুল, কারণ বায়োলজি সেটা বলছে। আমি অন্য কোনো তত্ত্ব, কোনো দেশের সংবিধান, সংস্কৃতি কিচ্ছুতে আসছি না। আমি কি বলছি? আমি বলছি বায়োলজি কি বলছে।
আমার পুরোপুরি যা তথ্য আজকে দিয়েছি পুরোপুরি বায়োলজিক্যালি ডেসক্রাইব করেছি, বায়োলজিক্যালি আমি কথাগুলোকে বলেছি, আমি কোনো রকম সায়েন্সের বাইরে গিয়ে কথা বলিনি। আমি সবকটা যুক্তি এবং প্রমাণ দিয়ে যা বিভিন্ন বিজ্ঞানীরা তারা বিভিন্নভাবে যেটা অ্যানালাইজ করেছে সেই তথ্যগুলোই তোদের সামনে তুলে ধরেছি। তো এক্ষেত্রে সমাজকে বদলাতে হবে, যারা এই ধরনের মনোভাব পোষণ করছে বা যারা এই ধরনের জেনেটিক কারণে এরকম নিজেদের মধ্যে ছোটবেলা থেকেই এরকম, তো তাদের নিজেদের কোনো রকমভাবে অকওয়ার্ড ফিল করার কোনো কারণ নেই, সোসাইটি তাদেরকে চেঞ্জ হতে হবে। চল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাইকে যেটা বললাম এই রিলেটেড যদি আরও কোনো তথ্য পাস অবশ্যই কমেন্ট সেকশানে বলে দিস, এবং আমাকে যদি কোনো জায়গায় সংশোধন করার হয় যে স্যার এই জায়গাটা বোধহয় আপনি ভুল বললেন, আমি এর থেকে বেশি জানি বা এরকম কোনো কিছু তথ্য আমি পেয়েছি, তাহলে সেটাও কমেন্ট সেকশানে বলতে ভুলিস না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বায়োলজি বিয়ন্ড সিলেবাস এইটা কিন্তু চলতেই থাকবে আমাদের, অ্যাজ ওয়েল অ্যাজ তোদের সবাইকে বলে রাখি যে আমরা সোমস ক্লাসরুম প্ল্যাটফর্মে কিন্তু আমাদের নিজস্ব একটা অ্যাপ রয়েছে। প্লে স্টোরে গেলেই তোরা সেই অ্যাপটা পেয়ে যাবি, এবং সেই অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপটাকে ইনস্টল করে নিলে তার মধ্যে যদি তোরা 11-12-এর ছাত্র হোস বা ছাত্রী হোস, তাহলে তোদের জন্য কিন্তু ভালো ভালো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্টেরই ভালো ভালো কোর্স আছে। বাকি সাবজেক্টেরও কোর্স হয়তো আমরা এর মধ্যেই খুব তাড়াতাড়ি হয়তো সেইগুলোকে অ্যাভেলেবেল করিয়ে দিতে পারবো তোদের জন্য, কিন্তু অ্যাপে আপাতত এই 4টে সাবজেক্টের কোর্স অ্যাভেলেবেল আছে। তো তোরা যদি চাস তাহলে সেই কোর্স পারচেস করতে পারিস, যদি না চাস পারচেস করবি তাও অ্যাপে অনেক অসংখ্য ফ্রি কন্টেন্টও আমার অ্যাটলিস্ট আমার তো বায়োলজি দেওয়া আছে, আশা করি সোমনাথ স্যারের ফিজিক্সের দেওয়া আছে, তরুণ স্যারের কেমিস্ট্রির দেওয়া আছে, তো সেই সব কন্টেন্টগুলোও কিছু দেখতে পারিস, আশা করি সেগুলো তোদের উপকারে লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।